নমস্কার। বাল্মীকি প্রতিভার পর জীবন স্মৃতিতে আজ আমরা সন্ধ্যা সঙ্গীত পর্বটি পড়ব। নিজের মধ্যে অবরুদ্ধ যে অবস্থার কথা পূর্বে লিখিয়াছি, মোহিতবাবু কর্তৃক সম্পাদিত আমার গ্রন্থাবলীতে সেই অবস্থার কবিতাগুলি হৃদয় অরণ্য নামের দ্বারা নির্দিষ্ট হইয়াছে। প্রভাত সঙ্গীতে পুনর্মিলন নামক কবিতায় আছে, হৃদয় নামেতে এক বিশাল অরণ্য আছে, দিশে দিশে নাহিকো কিনারা, তারই মাঝে হনুপথ হারা। সেবন আধারে ঢাকা গাছের জটিল শাখা, সহস্র স্নেহের বাহু দিয়ে আধার পালিছে বুকে নিয়ে। হৃদয়ারণ্য নাম এই কবিতা হইতে গ্রহণ করা হইয়াছে। এইরূপে বাহিরের সঙ্গে যখন জীবনটার যোগ ছিল না, যখন নিজের হৃদয়েরই মধ্যে আবিষ্ট অবস্থায় ছিলাম, যখন কারণহীন আবেগ ও লক্ষ্যহীন আকাঙ্ক্ষার মধ্যে আমার কল্পনা নানা ছদ্মবেশে ভ্রমণ করিতেছিল, তখনকার অনেক কবিতা নতুন গ্রন্থাবলী হইতে বর্জন করা হইয়াছে। কেবল সন্ধ্যা সঙ্গীতে প্রকাশিত কয়েকটি কবিতা হৃদয় অরণ্য বিভাগে স্থান পাইয়াছে। একসময় জ্যোতিদাদারা দূর দেশে ভ্রমণ করিতে গিয়াছিলেন। তেতালার ছাদের ঘরগুলি শূন্য ছিল। সেই সময় আমি সেই ছাদ ও ঘর অধিকার করিয়া নির্জন দিনগুলি যাপন করিতাম। এইরূপে যখন আপন মনে একা ছিলাম, তখন জানি না কেমন করিয়া কাব্য রচনার যে সংস্কারের মধ্যে বেষ্টিত ছিলাম, সেটা খসিয়া গেল। আমার সঙ্গীরা যেসব কবিতা ভালোবাসিতেন ও তাহাদের নিকট খ্যাতি পাইবার ইচ্ছায় মন স্বভাবতই যেসব কবিতার ছাঁচে লিখিবার চেষ্টা করিত, বোধ করি তাহারা দূরে যাইতেছে, আপনা আপনি সেই সকল কবিতার শাসন হইতে আমার চিত্ত মুক্তি লাভ করিল। একটা স্লেট লইয়া কবিতা লিখিতাম, সেটাও বোধহয় একটা মুক্তির লক্ষণ। তাহার আগে কোমর বাঁধিয়া যখন খাতায় কবিতা লিখিতাম, তাহার মধ্যে নিশ্চয়ই রীতিমতো কাব্য লিখিবার একটা পণ ছিল। কবিযশের পাকা সেহাইগুলি জমা হইতেছে বলিয়া নিশ্চয়ই অন্যের সঙ্গে তুলনা করিয়া মনে মনে হিসাব মিলাইবার একটা চিন্তা ছিল। কিন্তু স্লেটে যাহা লিখিতাম, তাহা লিখিবার খেয়ালেই লিখিতাম। স্লেট জিনিসটা বলে, ভয় কি তোমার, যাহা খুশি তাহাই লেখো না, হাত বুলাইলেই তো মুছিয়া যাইবে। কিন্তু এমনই করিয়া দু একটা কবিতা লিখিতেই মনের মধ্যে ভারী একটা আনন্দের আবেগ আসিল। আমার সমস্ত অন্তঃকরণ বলিয়া উঠিল, বাঁচিয়া গেলাম, যাহা লিখিতেছি এ দেখেছি সম্পূর্ণ আমারই। ইহাকে কেহ যেন গর্বোচ্ছ্বাস বলিয়া মনে না করেন। পূর্বের অনেক রচনায় বরঞ্চ গর্ব ছিল, কারণ গর্বই সেসব লেখার শেষ বেতন। নিজের প্রতিষ্ঠা সম্বন্ধে হঠাৎ নিঃসংশয়তা অনুভব করিবার যে পরিতৃপ্তি, তাহাকে অহংকার বলিব না। ছেলের প্রতি মা বাপের প্রথম যে আনন্দ, সে ছেলে সুন্দর বলিয়া নহে, ছেলে যথার্থ আমার বলিয়া। ইহার সঙ্গে সঙ্গে ছেলের গুণ স্মরণ করিয়া তাহার গর্ব অনুভব করিতে পারেন, কিন্তু সে আর একটা জিনিস।
এই স্বাধীনতার প্রথম আনন্দের বেগে ছন্দবন্ধকে আমি একেবারেই খাতির করা ছাড়িয়া দিলাম। নদী যেমন কাটা খালের মতো সিধা চলে না, আমার ছন্দ তেমনি আঁকিয়া বাঁকিয়া নানা মূর্তি ধারণ করিয়া চলিতে লাগিল। আগে হইলে এটাকে অপরাধ বলিয়া গণ্য করিতাম, কিন্তু এখন লেশমাত্র সংকোচ বোধ হইল না। স্বাধীনতা আপনাকে প্রথম প্রচার করিবার সময় নিয়মকে ভাঙে, তাহার পরে নিয়মকে আপন হাতে সে গড়িয়া তুলে, তখনই সে যথার্থ আপনার অধীন হয়। আমার সেই উচ্ছৃঙ্খল কবিতা শোনাইবার একজন মাত্র লোক তখন ছিলেন, অক্ষয়বাবু। তিনি হঠাৎ আমার এই লেখাগুলি দেখিয়া ভারী খুশি হইয়া বিস্ময় প্রকাশ করিলেন। তাহার কাছ হইতে অনুমোদন পাইয়া আমার পথ আরো প্রশস্ত হইয়া গেল। বিহারী চক্রবর্তীর মহাশয় তাহার বঙ্গসুন্দরী কাব্যে যে ছন্দের প্রবর্তন করিয়াছিলেন তাহা 3 মাত্রামূলক। যেমন, একদিন দেব তরুণ তপন হেরিলেন সুর নদীর জলে, অপরূপ এক কুমারী রতন খেলা করে নীল নলিনী দলে। 3 মাত্রা জিনিসটা 2 মাত্রার মতো চৌকা নহে, তাহা গোলার মতো গোল। এই জন্য তাহা দ্রুত বেগে গড়াইয়া চলিয়া যায়। তাহার এই বেগবান গতির নৃত্য যেন ঘন ঘন ঝংকারে নূপুর বাজাইতে থাকে। একদা এই ছন্দটাই আমি বেশি করিয়া ব্যবহার করিতাম। ইহা যেন 2 পায়ে চলা নহে, ইহা যেন বাইসাইকেলে ধাবমান হওয়ার মতো। এইটে আমার অভ্যাস হইয়া গিয়াছিল। সন্ধ্যা সঙ্গীতে আমি ইচ্ছা করিয়া নহে, কিন্তু স্বভাবতই এই বন্ধন ছেদন করিয়াছিলাম। তখন কোনো বন্ধনের দিকে তাকাই নাই, মনে কোনো ভয় ডর যেন ছিল না। লিখিয়া গিয়াছি, কাহারও কাছে কোনো জবাবদিহির কথা ভাবি নাই। কোনো প্রকার পূর্ব সংস্কারকে খাতির না করিয়া এমনই করিয়া লিখিয়া যাওয়াতে যে জোর পাইলাম, তাহাতেই প্রথমেই আবিষ্কার করিলাম যে যাহা আমার সকলের চেয়ে কাছে পড়িয়াছিল তাহাকেই আমি দূরে সন্ধান করিয়া ফিরিতেছি। কেবলমাত্র নিজের উপর ভরসা করিতে পারি নাই বলিয়াই নিজের জিনিসকে পাই নাই। হঠাৎ স্বপ্ন হইতে জাগিয়াই যেন দেখিলাম আমার হাতে শৃঙ্খল পরানো নাই। সেই জন্যই হাতটাকে যেমন খুশি ব্যবহার করিতে পারি, এই আনন্দটাকে প্রকাশ করিবার জন্যই হাতটাকে যথেচ্ছ ছুঁড়িয়াছি। আমার কাব্য লেখার ইতিহাসের মধ্যে এই সময়টাই আমার পক্ষে সকলের চেয়ে স্মরণীয়। কাব্য হিসাবে সন্ধ্যা সঙ্গীতের মূল্য বেশি না হইতে পারে, উহার কবিতাগুলি যথেষ্ট কাঁচা, উহার ছন্দ ভাষা ভাব মূর্তি ধরিয়া পরিস্ফুট হইয়া উঠিতে পারে নাই। উহার গুণের মধ্যে এই যে আমি হঠাৎ একদিন আপনার ভরসায় যা খুশি তাই লিখিয়া গিয়াছি। সুতরাং সে লেখাটার মূল্য না থাকিতে পারে, কিন্তু খুশিটার মূল্য আছে। সন্ধ্যা সঙ্গীত পর্ব আমরা পড়লাম। সন্ধ্যা সঙ্গীত পর্ব পড়তে গিয়ে আমরা যেটা দেখলাম যে রবীন্দ্রনাথ যখন কবিতা লিখতে এলেন তখন কবিতার শরীরে অনেক বেশি শৃঙ্খল ছিল এবং সেই শৃঙ্খলের একটি নির্দিষ্ট ধাঁচ ছিল, একটি মাত্র ধাঁচা ছিল। শৃঙ্খল থেকে এক শৃঙ্খল থেকে আর এক শৃঙ্খল, আর এক শৃঙ্খল থেকে আর এক শৃঙ্খল বা একাধিক শৃঙ্খলকে সংমিশ্রণ করা, এসব কোনো উপায় তখন ছিল না। ফলে একটা বন্ধনের, একটা পরাধীনতার মধ্যে থাকার অনুভব রবীন্দ্রনাথ বুঝেছিলেন। তার একটা
অস্বস্তি হয়েছিল, একটা কষ্ট হয়েছিল, তিনি তার নিজের কথা ঠিকমতো করে বলতে পারছিলেন না। এবার রবীন্দ্রনাথ সেই সময়ে তার মতো করে মাত্রা কম বৃদ্ধি করে নদীর মতো তিনি যেটা বলেছেন, নদীর মতো আঁকা বাঁকা পথে যেমন খুশিভাবে চলতে শুরু করলাম, তখন তিনি সেটাকে যেমন খুশি বলে মনে করছেন, কারণ তিনি সেটা প্রথম প্রবর্তন করছেন। পরবর্তীকালে সেটাও শৃঙ্খলে পরিণত হয়। তো এইভাবে সময়ের সঙ্গে ক্রমশভাবে পরিবর্তিত হতে হতে শৃঙ্খলগুলোকে আমরা ভেঙে ফেলতে থাকি। প্রথমে তো এই ছিল ছন্দের শৃঙ্খল, তারপরে ছিল ভাষার শৃঙ্খল, তারপরে ছিল ভাবের শৃঙ্খল, তারপরে ছিল ঔচিত্যের শৃঙ্খল। এরকম বিবিধ রকমের শৃঙ্খলে কাব্য ভাষার শরীর আষ্টেপৃষ্টে বাঁধা ছিল। শৃঙ্খলকে ভাঙার এই প্রথম কাজ রবীন্দ্রনাথ শুরু করেছিলেন। সেই যে কাজগুলি, যেগুলিকে তিনি শৃঙ্খল ভাঙার উপমা হিসেবে তিনি রেখেছেন, উদাহরণ হিসেবে তিনি রেখেছেন, সেগুলিকে যদি আমরা পাঠকরা যদি এখন পড়ি, তাহলে সেগুলোকে শৃঙ্খল ভাঙার উপমা বলে বা উদাহরণ বলে আমাদের মনে হবে না। আমরা মনে হবে এও তো শৃঙ্খলই, এ আরেকটি শৃঙ্খল। কিন্তু একটি নির্দিষ্ট শৃঙ্খল থেকে বেরিয়ে তিনি আরেকটি শৃঙ্খলের দিকে যখন যাত্রা করছেন, তখন সেই দ্বিতীয় শৃঙ্খলটিকে তো তিনি শৃঙ্খল হিসেবে জানেন না, সেটা তার কাছে তখন মুক্তি। এইভাবেই ধীরে 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 রবীন্দ্রনাথ থেকে শুরু করে বহু কবির হাত দিয়ে, বহু কবির স্বাধীনতা উপলব্ধি করা, স্বাধীনতা স্পৃহার ভেতর দিয়ে কবিতার ভাষা ক্রমশ মুক্তির দিকে যাত্রা করেছে। এখনো পর্যন্ত আমাদের মধ্যে কিন্তু তথাকথিত ছন্দের যে শৃঙ্খল, সে অনেকটাই গেছে। যদিও এখনো পর্যন্ত এক শ্রেণীর কবি পয়ারের মোহ ত্যাগ করতে পারেনি। এক শ্রেণীর কবি এখনো পদ্য লেখায় অভ্যস্ত আছেন এবং পদ্য লিখে তারা তৃপ্তিবোধ করেন, এবং এক শ্রেণীর পত্রিকা আছে যারা ওই পদ্যগুলিকেই কবিতা মনে করে। এরকম পাঠকও আছে, বা কবিতা প্রেমিক বলে যারা নিজেদেরকে প্রচার করেন, সেরকম একদল কবিতা প্রেমিকও আছেন যারা ওই নির্দিষ্ট যে শৃঙ্খলিত পয়ার, যাকে আমরা পদ্য বলতে পারি, বড়জোর কবিতা বলা যায় না, সেই পদ্যের প্রেমে তারা এখনো মশগুল হয়ে আছেন। কবিতার দিগন্ত বিস্তৃত শৃঙ্খলামুক্ত যে উড়ান, সেই উড়ান সম্পর্কে তাদের কোনো রকমের ধারণা নেই, এবং সেই স্বাধীনতার প্রতি তাদের কোনো রকমের শ্রদ্ধাবোধও হয়তোবা নেই। তো যাই হোক, রবীন্দ্রনাথ আমাদের মুক্তির পথ দেখিয়ে গেছেন, এবং সেই পথ ধরে আমরা মুক্তির দিকে এগিয়ে চলেছি। এই প্রসঙ্গে আর একটা কথা বলি। সামনে 25শে বৈশাখ আসছে। 25শে বৈশাখের দিন সকালবেলা এখনো পর্যন্ত বাংলার এই চরম সেই আপনার নাটকের ভাষায় সিরাজউদ্দৌলা যখন বলছেন, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, তো এখনো আমরা দেখতে পাচ্ছি বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা। এই দুর্যোগের ঘনঘটাময় যে বাংলার আকাশের মধ্যে আমরা এখন রয়েছি, তখনও আমরা 25শে বৈশাখ বা 22শে শ্রাবণ পালন করি। তো সামনে 25শে বৈশাখ আসছে। বিভিন্ন জায়গায় 25শে বৈশাখ পালন করা হবে। হয়তো সেই সমস্ত 25শে বৈশাখে কবির অভিমতকে বাতিল করেই কবিকে শ্রদ্ধা জ্ঞাপন করার চেষ্টা করা হবে। তারা মনে করবেন সেটাই কবিকে শ্রদ্ধা জ্ঞাপন করা, এবং তারা বেশ আধিক্যতার সুরে বলবেন যে রবীন্দ্রনাথই আমাদের শেষ আশ্রয়,
রবীন্দ্রনাথের পর বাংলা সাহিত্যে আর কিছু লেখা হয়নি। রবীন্দ্রনাথই আমাদের একমাত্র আশ্রয়। রবীন্দ্রনাথ ছাড়া আর আমাদের মুক্তি নেই। রবীন্দ্রনাথ ছাড়া আমাদের আর কোনো ঠিকানা নেই। এই কথা তারা বলবে। এখন যদি আক্ষরিক অর্থে এটাই সত্যি হয় যে রবীন্দ্রনাথই আমাদের শেষ, রবীন্দ্রনাথের পর আমাদের আর কোনো ঠিকানা নেই, আর আমাদের কোনো জায়গা নেই, তাহলে তো রবীন্দ্রনাথকে চূড়ান্তভাবে অস্বীকার করা হয়, রবীন্দ্রনাথকে অশ্রদ্ধা করা হয়। রবীন্দ্রনাথ যে মুক্তির পথ দেখিয়ে গেছেন, শুধু তো ছন্দ মুক্তি নয়, ভাষার মুক্তি, চিন্তার মুক্তি, দৃষ্টির মুক্তি, অনুভবের মুক্তি, কথা বলার মুক্তি, এমনকি প্রেমানুভূতিরও মুক্তি, এ সমস্ত রবীন্দ্রনাথ দেখিয়ে গেছেন। এখন সেই মুক্তিকে ক্রমশ আরও মুক্তির দিকে যদি আমরা না নিয়ে যেতে পারি, যদি সেইখানেই আমরা আটকে পড়ে থাকি, রবীন্দ্রনাথ যেখানে শেষ করেছেন সেখানেই যদি আমরা আটকে পড়ে থাকি, তাহলে জানবেন সেটাও কিন্তু বন্ধন বা শৃঙ্খল। অর্থাৎ রবীন্দ্রনাথ যে আমাদের শৃঙ্খল মুক্ত হবার জন্য যে শিক্ষা দিয়ে গেলেন, আমরা সেই শিক্ষা না গ্রহণ করে রবীন্দ্রনাথের প্রবর্তিত যে নতুন ভাষা, নতুন বোধ, নতুন চেতনা, সেটা যে পরবর্তীকালে আরেকটি শৃঙ্খলে পরিণত হলো, সেটা আমরা অনুভব না করে আমরা সেই শৃঙ্খলের মধ্যে শৃঙ্খলিত হয়ে শৃঙ্খলিত জীবনযাপন করে চলেছি বা আগামী দিনেও করতে থাকব। আর এই শৃঙ্খলিত জীবনযাপন করার জন্যই আমার মনে হয় আজকে বাংলার ভাগ্যাকাশে দুর্যোগের ঘনঘটা। অর্থাৎ রবীন্দ্রনাথকে আমরা উচ্চারণ করছি, কিন্তু রবীন্দ্রনাথকে আমরা অনুভব করতে পারছি না। খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গান এমন বহু শিল্পীকে আমি দেখছি, কিন্তু তাদের ব্যক্তিগত জীবন আচরণে ওই রবীন্দ্রসঙ্গীতগুলির কোনো রকম প্রভাব দেখা যায় না। অথচ এমন দু একজন মানুষকে দেখা যায় যাদের কণ্ঠে সুর নেই, যারা গাইতে পারেন না, তাদের কিন্তু জীবন আচরণের মধ্যে রবীন্দ্র সাহিত্যের প্রভাব সামান্য হলেও দেখা যায়। যাই হোক, আজকে জীবন স্মৃতি পাঠ পর্ব এখানে শেষ করলাম। আবার পরবর্তী ভিডিওয়ে আবার একটি পাঠ পর্ব ধরে রাখবো। ততক্ষণের জন্য নমস্কার।